সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো স্কুল পর্যায়ের বিতর্ক উপভোগ করেছেন, আবার কখনো কলেজ পর্যায়ের বিতর্ক দেখেছেন, আবার কখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। তবে আমাদের চলমান প্রতিযোগিতায় স্কুল এবং কলেজ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আজ এই প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণকারী অনুষ্ঠান। দর্শক, আজকে দুটি দল যে বিষয়টি নিয়ে পরস্পরের সাথে বিতর্ক করবেন সেটি হচ্ছে বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি। যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিতর্কে অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন পক্ষ দল মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর, বিপক্ষ দল সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাস ঢাকা। দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার মেধাবী সব বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য আগত অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে। প্রথমে দেখে নেওয়া যাক পক্ষ দলে কারা আছেন। সাবিহা আক্তার সিনহা, একাদশ শ্রেণী, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। তানজিলা ইসলাম জেরিন, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। আবরার সাবিত আহমদ, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। খাদিজা আক্তার তানহা, একাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। অহনা বিনতে সালাম, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। অর্থি রহমান, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। লাবণ্য আফরিন শোভা, একাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। এবারে দেখব বিপক্ষ দলে কারা আছেন। সঞ্জিদা ইসলাম মাইশা, দশম শ্রেণী, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা। জহুর আক্তার সামিয়া, একাদশ শ্রেণী, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা। সাদিয়া আক্তার শিফা, দশম শ্রেণী, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা। মাহাদি ইব্রাহিম, একাদশ শ্রেণী, সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার ঢাকা। সুবর্ণ নিলয়, দশম শ্রেণী, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা। কোহিনুর নাহার রামিম, দশম শ্রেণী, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা। আমি তাসফিয়া ইসলাম অহনা, পড়ছি দশম শ্রেণীতে, সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাস ঢাকা। সুপ্রিয় দর্শক, উভয় দলের বিতার্কিকদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য তাদের সঙ্গে আছেন দুজন তত্ত্বাবধায়ক শিক্ষক। এবারে আমরা কথা বলবো তাদের সাথে। প্রথমে পক্ষ দল থেকে তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে কে আছেন দেখে নেওয়া যাক। মোহাম্মদ শাখাওয়াত হোসেন রিয়াজ, প্রভাষক ইংরেজি বিভাগ ও মডারেটর বিতর্ক ক্লাব, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা একদম 64 দলের মধ্য থেকে সেরা 4 দলে জায়গা করে নিয়েছেন, তো এটার আনন্দ বেশি নাকি ফাইনালে জায়গা করতে পারেননি সেটার জন্য মনক্ষুণ্ণ বেশি, একটু জানতে চাই। আসলে এই বিষয়টিকে আমি আক্ষেপ বলবো না, আমি এটাকে ক্ষুধা বলে আখ্যায়িত করতে চাই। আমরা এই আয়োজনে অনেক কিছু শিখেছি, যে শেখাটা কাজে লাগিয়ে, যে ক্ষুধাটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের পরবর্তী আয়োজনে আমাদের লক্ষ্যে পৌঁছতে সর্বোচ্চ সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি। এবারে দেখব বিপক্ষ দলে তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে কে আছেন। পবিত্র কুমার সাহা, সিনিয়র শিক্ষক, সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার ঢাকা। স্যার, আপনার কাছেও আমি জানতে চাই, আপনারা অনেকগুলো দলকে পেছনে ফেলে আজ সেরা 4 দলের একটি দল, হয়তোবা তৃতীয় স্থান আপনারা অধিকার করবেন অথবা চতুর্থ স্থানে থাকবেন, কিন্তু ফাইনালে উত্তীর্ণ হতে পারেননি, এ নিয়ে কি কোনো আক্ষেপ আছে? বিতর্কে হার জিত থাকবে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, আর আজকেও আমার শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চটা দিবে আমি আশা করি। আর সবচেয়ে বড় কথা হলো যে 64টি দলের মধ্য থেকে সেরা 4-এ আসা, এটা অনেক গৌরবের ব্যাপার, আর আমাদের এই গৌরব আমরা ধরে রাখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের জ্ঞাতার্থে এবং উভয় দলের বিতার্কিকদের অবগতির জন্য আজকের এই বিতর্ক প্রতিযোগিতার নিয়মকানুন জানিয়ে দিচ্ছি। আপনারা সার্বিকভাবে গঠনমূলক পর্ব এবং যুক্তিখণ্ডন পর্বের জন্য মোট 19 মিনিট সময় পাবেন। এই 19 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তিখণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। তাছাড়া একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য প্রদান করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন, কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষ হলে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারকবৃন্দের সঙ্গে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিয়েছি ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীরকে, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসবেন জনাব আইরিন আক্তার, অধ্যাপক, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এবারে ডেকে নিচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদকে, প্রক্টর, মডারেটর ও সাবেক সভাপতি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এবারে মঞ্চে আসবেন জনাব মুসাব্বিরুল ইসলাম। 2009 ও 2011 সালে অনুষ্ঠিত 19তম এবং 20তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য এবং 19তম বিতর্ক প্রতিযোগিতায় 12 পর্বের শ্রেষ্ঠ বক্তা। তাছাড়া পেশাগতভাবে তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি জনাব আব্দুল মাজেদকে, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক ও বিতর্ক প্রশিক্ষক। বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। দর্শক, আজকের বিতর্ক প্রতিযোগিতার মূল পর্ব শুরু করা যাক। প্রথমেই আমি পক্ষ দলের প্রথম বিতার্কিক সাবিহা আক্তার সিনহাকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। আপনির রুচি রুচি ভাবনির্বাণা মিছেরোয়া বন্ধাপ আপনা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বলছিলাম চর্চাপদে লেখা প্রথম কবিতার দুটি চরণ, যে চরণ দুটি সাহিত্য শিল্পের সৃজনশীল চর্চার শুরুর কথা বলে। বাংলার ইতিহাস 1000 বছরের অধিক কালের পুরনো। এই দীর্ঘ ইতিহাসের পেছনে গভীরে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে সাহিত্য। যুগে যুগে মাইকেল মধুসূদন দত্ত, মহাকবি আলাউল, নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত কিংবা প্রমোদ চৌধুরীর আপনালয় সমহিময় সাহিত্যকে সাজিয়েছেন নানা রঙে, নানা ঢঙে। আর তাই তো আজ বাংলার সাহিত্যে সৃজনশীল চেতনার সমৃদ্ধির সোপান ছুঁয়েছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রাজ্ঞ পরিষদ। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতে বিষয়টি সংজ্ঞায়ন করছি। সেক্ষেত্রে বাচিক শিল্প বলতে বোঝাচ্ছি বাচিক শব্দের অর্থ বাচনিক বা মৌখিক, যা কথা দ্বারা জ্ঞাপিত বা প্রকাশিত হয়, যা সাহিত্য নির্ভরতায় অস্তিত্ব পায়। এবং সাহিত্য শিল্প বলতে বোঝাচ্ছি উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য মতে লিখিত সকল বিষয়বস্তুই সাহিত্য। সাহিত্য এমন কোনো লেখনী যেখানে ইন্দ্রিয় দ্বারা জাগতি বা মহাজাগতির চিন্তা, চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের সৃজনশীল চর্চার বহিঃপ্রকাশ ঘটে। মোট কথা, লেখকের বাস্তব জীবনের অনুভূতিই সাহিত্য। সৃজনশীলতা বলতে সকল নতুন সৃষ্টিকে বোঝায়, যা মানব হৃদয়ে স্থান করে নেয় এবং চিত্তাকর্ষক হয়। বেশি বলতে বোঝাচ্ছি বাচিক শিল্পের সৃজনশীল চর্চার তুলনায় সাহিত্য শিল্পের সৃজনশীল চর্চার আধিক্যকে। অর্থাৎ আমরা বলছি সৃজনশীলতার ক্ষেত্রে সাহিত্য শিল্পের সমৃদ্ধি বাচিক শিল্পের তুলনায় অনেক গুণ বেশি। আর এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণের জন্য আমরা সুনির্দিষ্ট 3টি ক্ষেত্র চিহ্নিত করছি। ক্ষেত্রগুলি হলো: 1. যুগে যুগে সাহিত্যের সৃজনশীলতার কাব্যিক রূপ। 2. গদ্য সাহিত্যের সৃজনশীলতার সমৃদ্ধিতা। 3. সাহিত্যের নানা শাখায় সৃজনশীলতার চেতনার উন্মেষ। প্রথম ক্ষেত্রটি ব্যাখ্যা করছি। শুরুতেই একটি তথ্যচিত্রে নজর দিতে চাই। হিস্ট্রি অফ আরাবিয়ান স্টেটস থেকে জানা যায়, ঐতিহাসিক পিকেহিট্রু লিখেছেন প্রাগৈতিহাসিক যুগের সাহিত্যের অমর রচনা 7 সাসপেন্ডেড পয়েন্টসমকে, যেটা আরবিতে বলা হয় সাবা মুআল্লাকা, যার আরবি রূপ 7টি ঝুলন্ত কবিতা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, যে কবিতাগুলো স্বর্ণাক্ষরে লেখা হতো এবং ঝুলিয়ে রাখা হতো পবিত্র কাবা ঘরের দেয়ালে। একজন লেখক দিনের পর দিন, মাসের পর মাস সাহিত্যের মধ্যে যে সৃজনশীলতা ছড়িয়ে দেয়, তাই কিন্তু আমাদের মনোরঞ্জন করে। প্রতিপক্ষ বন্ধু এক্ষেত্রে কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য প্রাণিঠানযোগ্য। তিনি বলেছেন, বাংলার আদি রূপলাবণ্য বিকশিত হয়েছে সাহিত্যের লেখনীতে। সৃজনশীলতায় যেখানে একজন ছাড়িয়ে গেছে অপরজনকে, প্রবাহমান চিন্তন প্রক্রিয়ায় সাহিত্য হয়ে উঠেছে অতি প্রদীপ্ত ও উজ্জীবিত। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তারই উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা। জীবন সান্নিধ্যের অন্তিম সময় কবির অমর রচনা ঠাই নাই, ঠাই নাই, ছোট সেই তরী আমারই সোনার ধানে গিয়াছে ভরি। কি সৃজনশীল চেতনার বহিঃপ্রকাশ! বিজ্ঞ বিচারক মণ্ডলী, সাহিত্যের সৃজনশীলতা প্রকৃতি করেছে আরও সজীব ও শ্যামলিময় ভরপুর। আর তাই তো পল্লীকবি জসীমউদ্দিন সৃজনশীল চেতনার সাহিত্যকে নতুন রূপ দিয়েছেন। রচনা করেছেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমারই ছোট্ট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী মনের বাই। এজন্য কাব্যিক শিল্পের সৃজনশীলতার রূপসুধার বহমান ধারা, যার প্রতিটি চরণ সাহিত্যের সৃজনশীল চেতনার বহিঃপ্রকাশ। প্রতিপক্ষ বন্ধু, আপনাদের দেখানো উল্লেখিত বাচিক শিল্প ঠিক তখনই সামনে আসবে যখন সে কবির সৃজনশীল লেখনের দেখা পাবে। সাহিত্যের সান্নিধ্য ছাড়া বাচিক শিল্প সে তো অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। সুতরাং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই মঞ্চে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা অনেক গুণ বেশি। সুতরাং বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।
এবারে আমি বিপক্ষ দলের প্রথম বিতার্কিক সঞ্জিদা ইসলাম মাইশাকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 6 মিনিট। শব্দের ঝংকার, বুদ্ধিদীপ্ততা, আবেগ, শ্রোতা সংযোগ, এই সকল গুণাবলী অনন্তকাল ধরে আমাদের বাচিক শিল্প লালন করে আসছে। আমাদের প্রাচীন সুমেরীয় মহাকাব্য গিলগামেশ থেকে শুরু করে মার্কিন সাংস্কৃতিক আন্দোলনের রূপ ধরে রিপ এবং হিপ হপ সঙ্গীত পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই আমাদের বাচিক শিল্প তার সৃজনশীলতাকে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করে আসছে। পিকু বিচারক মণ্ডলী, আজকের বিতর্কে বাচিক হাতিয়ার দিয়ে ঘায়ালকারী প্রতিপক্ষ পিকু বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিতর্ক শুরু করছি। পিকু বিচারক মণ্ডলী, প্রথমতই লক্ষ্য করুন যে আজকে আমরা বিপক্ষ দল হিসেবে মূলত 3টি বিষয় ব্যাখ্যা করে দিয়ে যাব। প্রথমত, দলের প্রথম বক্তা হিসেবে আমি ব্যাখ্যা করে দিয়ে যাব যে আমাদের বর্তমান ডিজিটাল যুগে লেখার উপকরণে প্রাধান্য পাওয়া কিংবা বিপ্লব ঘটা সত্ত্বেও সেখানে হচ্ছে আমাদের যে টেস্ট মার্ক সহ টেটটক এবং অগণিত বাচিক শিল্প কীভাবে প্রতিনিয়তই তাদের সৃজনশীলতাকে প্রকাশ করে যাচ্ছে। আমার দলের দ্বিতীয় বক্তা প্রাচীনকাল থেকে শুরু করে আমাদের ছাপাখানা আবিষ্কারের পূর্ব পর্যন্ত কীভাবে সব কিছুই বাচিক শিল্প নির্ভর ছিল এবং তার মাধ্যমে সেগুলো আমাদের তখনকার সৃষ্টিশীলতাকে কীভাবে অমর করে রেখেছে তা ব্যাখ্যা করবেন। এবং সর্বশেষে আমার দলের তৃতীয় বক্তা মধ্যযুগে বাংলা সাহিত্যে গীতিকাব্য ও ছন্দের সৃজনশীলতার বিকাশ ব্যাখ্যা করবে। পিকু বিচারক মণ্ডলী, এ পর্যায়ে একটু লক্ষ্য করুন যে বর্তমান ডিজিটাল যুগে যতটা লেখার জেনারি বা ঘরানা সৃষ্টি হচ্ছে তার থেকে কিন্তু অধিক বেশি সৃষ্টি হচ্ছে আমাদের বাচিক ঘরানা। কেননা বর্তমান যুগে আমরা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে খুব সহজেই অডিও সংরক্ষণ এবং সঞ্চারণ করতে পারছি। এ কারণে এই সুবিধার কারণে বিভিন্ন বাকশিল্পী বিখ্যাত অনেক লিখিত সাহিত্যকে মৌখিকভাবে উপস্থাপন করেন। এছাড়াও এর সবচেয়ে ভালো উদাহরণটি হচ্ছে আমাদের করোনা মহামারী চলাকালীন সময়ে হ্যারি পটার সিরিজের একটি অডিও বুক বের করা হয় এবং এই অডিও বুকে কণ্ঠ প্রদান করেন সেই হ্যারি পটার সিরিজে অভিনয়কারী যে কণ্ঠশিল্পীরা ছিলেন তারাই। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে আমাদের সাহিত্য শিল্প শুধুমাত্র লেখার মধ্যে সীমাবদ্ধ হলেও এই অডিও বুকগুলো কিন্তু শুধুমাত্র এই অডিও বুকগুলো কোনো ধরনের সীমাবদ্ধতা নেই, বরং এটি লেখার উপরে নতুন আবেগ এবং রসের মাত্রা যোগ করছে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু অডিও বুক বের করা হয় এবং সেখানে ভিন্ন ভিন্ন চরিত্রের জন্য ভিন্ন ভিন্ন শিল্পীরা কাজ করেন বা কণ্ঠ দিয়ে থাকেন এবং এক্ষেত্রেও কিন্তু সেই উপন্যাসগুলি আরও জীবন্ত হয়ে ওঠে। অর্থাৎ আবারও প্রমাণিত হলো যে সাহিত্য শিল্পের চেয়ে বাচিক শিল্পের সৃজনশীলতাই অধিক। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এর পরবর্তীতে একটু আসি আজকে একদম বিতর্কের শেষ পর্যায়ে। আমি যে উদাহরণগুলো দিয়ে গেলাম এই উদাহরণগুলোর মতো আরও অসংখ্য উদাহরণ আমাদের কাছে রয়েছে, যেমন পডকাস্ট, টেকটক কিংবা হিপ হপ সঙ্গীত সহ আমাদের আজকে স্ট্যান্ড আপ কমেডিও। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতর্কে একদম শেষ পর্যায়ে আছে এবং সর্বশেষে একটি কথাই বলতে চাই যে একজন সাহিত্যিক কিংবা একজন লেখক যখন কোনো কিছু লিখে সে ভাবার জন্য পর্যাপ্ত সময় পায়, কিন্তু আমাদের মতো যারা বিতার্কিক কিংবা উপস্থাপিকা কিংবা যারা শিল্পী রয়েছেন তারা যখন কোনো আমাদের মঞ্চে আমরা যখন উপস্থাপনা করি কিংবা আমরা বিতর্ক করছি তখন কিন্তু আমরা ভাবার জন্য অনেক সময় পর্যাপ্ত সময় পাই না। তখন আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে আমাদের উপস্থাপনা করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সৃজন ক্ষমতার সর্বোচ্চটুকুই প্রকাশ পায়। তাই বিজ্ঞ প্রতিপক্ষ আজকে আমাদের বাচিক শিল্পের সৃজনশীলতাকে ছোট করে দেখার কিছুই নেই। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক তানজিলা ইসলাম জেরিনকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য দল থেকে তাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে একটি জনপ্রিয় গানের দুটি লাইন মনে পড়ে গেল। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। প্রতিপক্ষ বন্ধু, লাইন দুটি রবি ঠাকুরের লেখা কণিকা কবিতার হলেও আজকের বিতর্কের মঞ্চে আপনাদের দলীয় অবস্থানের বিপরীতে এক তিক্ত মহাসত্য বচনের রূপ পেয়েছে। কেন বলছি? কারণ আজকে আপনাদের দলের প্রথম বক্তা তার পুরো বক্তব্য জুড়ে বাচিক শিল্পের গুণগান প্রকাশ করতে গিয়ে যে আলোচনার অবতারণা তিনি ঘটিয়েছেন তার প্রতিটি পারতে পারতে জড়িয়েছিল সাহিত্যের সৃজনশীলতার বহিঃপ্রকাশ। বাচিক শিল্পের মূল স্তম্ভই সাহিত্যকে ঘিরে, কখনো নাটক, কখনো কবিতা, কখনো উপন্যাস কিংবা ছোট গল্পের মতো সাহিত্য, যার অনুপস্থিতিতে বাচিক শিল্পের কল্পনায় অনর্থক, যা শৈবালের অকৃতজ্ঞ মনের মতো দিঘিকে শিশির বিন্দু দেওয়ার নামান্তর। সুতরাং আজকের বিতর্কের মঞ্চে আপনাদের দলীয় অবস্থানের কোনরূপ গ্রহণযোগ্যতাই থাকে না। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রাজ্ঞ পরিষদ। বিতর্ক চলছে। আমাদের আজকের বিতর্কের মঞ্চে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে পক্ষে অবস্থান
করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই পর্যায়ে আমি আমার দলীয় অবস্থান অনুযায়ী দ্বিতীয় ক্ষেত্রটি তথা গদ্য সাহিত্যের সৃজনশীলতায় সাহিত্যের সমৃদ্ধিতার বিষয়টি ব্যাখ্যা করছি। 18 শতকের শেষার্ধে ও 19 শতকের শুরুতে রাষ্ট্রীয়, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিক্রিয়া সাহিত্যে দৃশ্যমান হয়। পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা, জ্ঞান বিজ্ঞান প্রভৃতির সংস্পর্শে এসে সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়, যার পুরো অংশ জুড়েই ছিল গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশ। ইতিহাসে আছে ঢাকার জমিদার পুত্রকে পর্তুগিজ দস্যুরা ধরে নিয়ে এক মিশনারির কাছে বিক্রি করেছিল। এই জমিদার পুত্রই পরে এন্টোনিও দা রোজারিও নামে পরিচিতি লাভ করেন এবং খ্রিস্ট ধর্ম প্রচারের নামে বই লিখেন। 1743 সালে তার রচিত এই বই ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক সংবাদ বাংলা সাহিত্যে গদ্যের প্রাথমিক সূচনা। এরপর 1800 সালের শুরুর দিকে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালুর পর গদ্য সাহিত্যের সৃজনশীল বিকাশ লাভ করে। উইলিয়াম কেরির কথোপকথন বাংলা ভাষার প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। সেই শুরু, অতঃপর ক্ষণে ক্ষণে রূপ রং পেয়েছে সাহিত্যের এক একটি পাতা, যেখানে রয়েছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী ও মৃণালিনীর মতো অসংখ্য সাহিত্যকর্ম। প্রতিপক্ষ বন্ধু, সাহিত্যের সৃজনশীলতা কোথায় ঠেকেছে জানেন? যে সাহিত্যের সৃজনশীলতার প্রখরতায় খোদ হোঁচট খেয়েছে খোদ ইংরেজ সাম্রাজ্য। হ্যাঁ বিজ্ঞ বিচারক মণ্ডলী, বলছি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ কিংবা মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর বা কবর নাটকের কথা, যেখানে সাহিত্যের সৃজনশীলতা আঘাত এনেছিল ইংরেজ সাম্রাজ্যের দুর্গে এবং খান খান করেছিল ব্রিটিশ সাম্রাজ্য, এমনকি ভয় ধরিয়েছিল পাকিস্তানি স্বৈরশাসকদের মনে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, শেষ করতে চাই জহির রায়হানের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম জীবন থেকে নেয়া, সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড, জাফর ইকবালের আমার বন্ধু রাশেদের মতো কালজয়ী সৃষ্টিশীল সাহিত্যের কথা দিয়ে, যে সৃষ্টিশীলতায় উঠে এসেছে বাঙালির শত সহস্র সংগ্রাম ও লড়াইয়ের ইতিহাস, যে সাহিত্যকর্মের সৃজনশীলতায় পরিস্ফুটিত হয়েছে স্বাধিকার আন্দোলনের ইতিবৃত্ত, যে সাহিত্য প্রজন্ম থেকে প্রজন্মতে ছড়িয়ে দিচ্ছে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অমর ইতিহাস, যেখানে নেই বাচিক শিল্পের কোনো সৃজনশীলতা। আর তাই আমরা বলছি বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। এবারে আমি বিপক্ষ দল থেকে দ্বিতীয় বিতার্কিক জোহরা আক্তার সামিয়াকে ডেকে নিচ্ছি। বক্তব্য উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। আজকের বিতর্কে পক্ষ দল লিখিত সবকিছুকে সাহিত্য শিল্প বোঝালেও প্রকৃতপক্ষে প্রাচীন যুগ থেকে শুরু করে ছাপাখানা প্রচলনের পূর্ব পর্যন্ত লিখিত কোনো সাহিত্য শিল্পের চিহ্নই পাওয়া যায়নি। সে সময় প্রত্যেকটি সাহিত্যই ছিল বাচন নির্ভর। বিজ্ঞ বিচারক মণ্ডলী, যেখানে সেই সময় লিখিত সাহিত্য শিল্প চিহ্ন মাত্র ছিল না, সুতরাং সেখানে লিখিত সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি বা কম এ প্রশ্নই আসে না। পরবর্তীতে এই সকল শিল্প মূলত লিখে রাখা হয়েছিল সংরক্ষণ করার উদ্দেশ্যে, যার কারণে আমরা এখনও দেখতে পাই যে লিখিত মহাকাব্যগুলোতে ছন্দ, সুর ও লয় ইত্যাদি উল্লেখ থাকে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। প্রাচীন যে সকল সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় তার প্রায় সকল কিছুই প্রকৃতপক্ষে ছিল যুগ যুগ ধরে চলে আসা মৌখিক শিল্প, কেননা আগেকার দিনে বর্তমানের মতো লেখন সামগ্রী না থাকায় তার সকল কিছু মৌখিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে পদ্য আকারে রচনা করতেন। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ, যার উৎপত্তিস্থল মেসোপটেমিয়া, টাইগ্রিস ও ইউফ্রেটিস এর মধ্যবর্তী ভূখণ্ড ইরাক। এটি ছিল সুমেরীয় আক্কাদ ভাষায় রচিত, যার রচনাকাল খ্রিস্টপূর্ব 1800। বিজ্ঞ বিচারক মণ্ডলী, ইতিহাস মনে রাখেনি গিলগামেশ সাহিত্যের বা কাব্যের কবির নাম, তবে মনে রেখেছে গিলগামেশের মহাকাব্য বহু সাহিত্য, শিল্প এবং সঙ্গীত সৃষ্টিতে ভূমিকা রেখেছে, যা থিওডোর জিলকস্কি তার নিজের বইয়ে তুলে ধরেছেন। তাছাড়া গিলগামেশের মহাকাব্যটি অনেকভাবে আমাদের মধ্যে বাচিক শিল্পের চেতনাও সৃষ্টি করে থাকে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, মেসোপটেমিয়ার বিভিন্ন পুরনো দিনের কথা তাদের চারণদের মধ্যে গানে গানে ভাসত এবং এই মহাকাব্যের উৎপত্তিতেও সে সকল উপাদানের প্রভাব বিরাজমান। তাছাড়া এই কাব্যটি যে রূপে পাওয়া যায় সেটি মূলত ছন্দ নির্ভর এবং এর যে ইংরেজি অনুবাদটি বানানো হয় সেটিও কাব্যিক নিয়মের অনুসারী। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ, যেখানে ছাপাখানা প্রচলনের পূর্বে বেশিরভাগ রচনাই ছিল বাচিক শিল্প নির্ভর, সেখানে সৃজনশীলতার ঘাটতি আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন? প্রশ্ন রইল আপনাদের কাছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বাচিক শিল্পের অনন্য বৈশিষ্ট্য তার ছন্দ। বৈরাকরণদের মতে ছন্দের ব্যুৎপত্তিগত অর্থ যা মনকে আনন্দ দেয়। ছন্দকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, এক বৈদিক, দুই লৌকিক। প্রথমত লক্ষ্য করুন বৈদিক ছন্দের বিস্তারিত আলোচনা আমরা পিঙ্গলাচার্যের ছন্দসূত্র নামক
প্রাচীনতম গ্রন্থে পেয়ে থাকি, যেখানে তিনি বৈদিক ও লৌকিক উভয় প্রকার ছন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দ্বিতীয়ত, ভারতের নাট্যশাস্ত্রেও শেষ পর্বে 15 ও 16 অধ্যায়ে তিনি ছন্দবীচি নামে যে ছন্দশাস্ত্র নিয়ে আলোচনা করেন তা বিশেষভাবে লক্ষণীয়। তৃতীয়ত, সংস্কৃত ছন্দে কালিদাসকৃত যে রচনাটি, সেখানেও আমরা শ্রুতিবোধের বিশেষ ধরনের লক্ষণীয় আলোচনা দেখতে পাই। পঞ্চম, নবম শতকে রচিত কেদার ভট্টর বৃত্তকার রত্ন, যেখানে তিনি মূলত 126টি ছন্দের দ্বারা সমৃদ্ধ একটি বই রচনা করেন, যেটিও মূলত ছন্দের দ্বারা বাচিক শিল্পকেই নির্ধারণ করে। বিজ্ঞ বিচারক মণ্ডলী পরবর্তীতে চর্যাপদের বিভিন্ন ছন্দ এবং অলঙ্কার কিন্তু কবিদের অনুপ্রাণিত করে থাকে তাদের সৃষ্টির ক্ষেত্রে, এবং চর্যাপদের গীতিকাব্যগুলি বাংলা কাব্য সঙ্গীতের আঙ্গিকের ক্ষেত্রে ভূমিকা রাখে। শুধুমাত্র সঙ্গীত নয়, মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সাধনা সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু এই চর্যাপদ ভূমিকা রেখেছে, যেমন বৈষ্ণব পদাবলী, বাউল গান সহ সুফি মুর্শিদ গান। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এর মাধ্যমে কিন্তু সুস্পষ্ট বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ এবং কেন্দ্রিক নিদর্শন চর্যাপদও কিন্তু বাচিক শিল্প, এবং তার মাধ্যমে পরবর্তীতে আমাদের বিভিন্ন কবিতা সাহিত্য বিস্তার লাভ করে। ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই যে লেখা ও ছাপার প্রচলনের পূর্বে সবকিছু ছিল বাচিক শিল্প নির্ভর। নিশ্চিতভাবে বলা যায় বাচিক শিল্পের সৃজনশীলতাই বেশি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে আমি পক্ষ দল থেকে তৃতীয় বিতার্কিক আবরার সাবিদ আহমদকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য দল থেকে তাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রাজ্ঞ পরিষদ। আবৃত্তি করছিলাম কবি জীবনানন্দ দাশ রচিত বনলতা সেন কবিতার কয়েকটি অতি জনপ্রিয় লাইন। প্রতিপক্ষ বন্ধু, এই যে আমার বাচিক শিল্প আপনাদের আজকে হৃদয় ছুঁয়ে গেছে, তার প্রথম এবং প্রধান অবদানই কিন্তু জীবনানন্দ দাশের এই অমর সৃজনশীল সাহিত্যকর্ম, যার অনুপস্থিতিতে আমার বাচিক শিল্প পরিণত হতো একটি বাক প্রতিবন্ধকতায়। সুতরাং বিজ্ঞ বিচারক মণ্ডলী, এর থেকে আজকের বিতর্কের মঞ্চে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে বাচিক শিল্পের সৃজনশীলতা কখনোই সাহিত্যের চেয়ে বেশি হতে পারে না। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরু করছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডনের মাধ্যমে। তিনি আজকে ছাপাখানার পূর্বের বেশিরভাগ শিল্পকে তিনি আজকে বাচিক শিল্পের অন্তর্ভুক্ত করতে চাইলেন, কিন্তু আপনি কি এই ব্যাপারে কোনো সুস্পষ্ট তথ্যচিত্র দেখিয়ে গেছেন? কোনো সুস্পষ্ট তথ্যচিত্র আপনি আজকে কোনো দেখাতে পারেনি। এবং এই যে ছাপাখানা আবিষ্কার, সেই ছাপাখানা আবিষ্কার করতে হলো কেন আমাদের? মূলত বাচিক শিল্পের নিজস্ব কোনো ক্ষমতা নেই আমাদের এই শিল্পগুলোকে টিকিয়ে রাখার বা সংরক্ষণ করার, একমাত্র সাহিত্য শিল্পের ক্ষমতা আছে। এবং সাহিত্য শিল্পের এই ক্ষমতাকে আমরা কাজে লাগিয়ে আমরা ছাপাখানা তৈরি করেছি, ছাপাখানা আবিষ্কার করেছি শুধুমাত্র এই শিল্পগুলোকে সংরক্ষণ করার জন্য। সুতরাং এখানেও কিন্তু সাহিত্যের শিল্পের সৃজনশীলতাই প্রতীয়মান। এ পর্যায়ে ব্যাখ্যা করছি দলীয় অবস্থান থেকে তৃতীয় ক্ষেত্র তথা সাহিত্যের নানা শাখায় সৃজনশীল চেতনার উন্মেষের বিষয়টি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, সাহিত্যের এক অনন্য নিদর্শন পবিত্র কুরআনুল কারীম, যা এক অর্থে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, আবার আরেক অর্থে এটি একটি মহাকাব্য গ্রন্থ, আবার ভিন্ন আঙ্গিকে দেখলে এটি একটি সমৃদ্ধ ইতিহাস গ্রন্থ কিংবা একটি অনবদ্য গদ্য সাহিত্য। কেন বলছি? কেননা এই সাহিত্যের প্রতিনিয়ত নিবিড় পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং গবেষণা করার মাধ্যমে বিভিন্ন সৃজনশীল ব্যাখ্যা গ্রন্থ রচনা করছেন আমাদের ইসলামিক স্কলারগণ, এবং তাদের এই সৃজনশীল কর্মের কারণে উপকৃত হচ্ছেন আমার ধর্মপ্রাণ মুসলমানগণ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, ইসলামিক ব্লড ডট কম থেকে প্রাপ্ত তথ্য মতে এই কুরআনুল কারীম তথা ঐশী বাণী যখন নাজিল হয়েছিল তখন কিন্তু জের, জবর, পেশ, নুক্তার কোনো অস্তিত্বই ছিল না। আর তখনই পথ হারিয়েছে এই বাচিক শিল্প, যার ফলে আরবের বিভিন্ন গোত্রে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন রঙে ভিন্ন ভিন্ন ঢঙে শুরু হয় এই কুরআন থেকে তিলাওয়াত, এবং যার কারণে কুরআন বিকৃতির আশঙ্কাও দেখা যায়। ঠিক তখন ইসলামের আব্বাসীয় বংশোদ্ভূত শাসক হাজ্জাজ বিন ইউসুফ নিজের সাহিত্য শিল্পের সৃজনশীলতার প্রমাণ দেন এবং তিনিই প্রথম যুক্ত করেন জের, জবর, পেশ এবং নুক্তা প্রথা। প্রতিপক্ষ বন্ধু, এখানে আপনাদের নিকট একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যখন জের, জবর, পেশহীন এই কুরআন, যখন বাচিক শিল্প যখন পথ হারালো এই কুরআনকে বিকৃতি রোধ করতে, তখন কিন্তু সাহিত্যের সৃজনশীলতার কারণে আমার এই কুরআন শরীফ আজকে সে তার সংকলিত রূপ পেয়েছে। তখন কোথায় ছিল আপনার তথাকথিত বাচিক শিল্পের সৃজনশীলতা? আশা করি সুস্পষ্ট উত্তর দিয়ে দেবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এ পর্যায়ে দৃষ্টিপাত করতে চাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃজনশীল অমর সাহিত্যকর্মে। সাম্যের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় যার রয়েছে অবাধ বিচরণ।
তার প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান, রচনা বাউন্ডুলের আত্মকাহিনী কিংবা কাব্যগ্রন্থ অগ্নিবীণা আজকে বাংলা সাহিত্যে চিরস্মরণীয়। কখনো তিনি শিশুমনের অভিপ্রায় লিখেছেন ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, আবার কখনো তিনি বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়ে লিখেছেন বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কি সৃজনশীল দূরদর্শী চিন্তাধারা! এই আজ কিন্তু সমগ্র পৃথিবী নজরুলের দেখানো এই হাতের মুঠো এসে ধরা দিয়েছে, আর এই দূরদর্শী সৃজনশীলতাই প্রমাণ করে সাহিত্য শিল্পে তার শ্রেষ্ঠত্বের কথা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল সাহিত্যকর্ম, তার ছোট গল্প সৃষ্টি, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম ছোট গল্প সৃষ্টি করেছেন আমাদের এই নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, যার কারণে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার কারণে শেষ পর্যন্ত তিনি পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতি, পেয়েছিলেন অসামান্য নোবেল পুরস্কার শুধুমাত্র তার এই সৃজনশীল সাহিত্যকর্মের কারণে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এ পর্যায়ে শেষ করতে চাই বাচিক শিল্পের সৃজনশীলতার ভারে মা ভবানী অবস্থা তুলে ধরার মাধ্যমে। আজকে পুরো বিতর্ক জুড়ে আমরা এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণ করেছি যে বাচিক শিল্প সম্পূর্ণরূপে একটি পরাধীন শিল্প এবং এই পরাধীন শিল্পের পক্ষে কখনোই স্বাধীন চিত্তের সৃজনশীলতা করা সম্ভব নয়। সুতরাং এই দীর্ঘ আলোচনা আজকে এটাই প্রমাণ করে যে বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা অবশ্যই বেশি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এবারে আমি বিপক্ষ দল থেকে তৃতীয় বিতার্কিক সাদিয়া আক্তার শিফাকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই 18 মিনিটের স্পিচটি ছিল তার অপরিকল্পিত স্পিচ, অর্থাৎ তিনি সেটি উপস্থাপন করেছিলেন একদম নিজের বাচিক শিল্প থেকে। এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, পরবর্তীতে আমরা কি দেখতে পারি, বঙ্গবন্ধু তার নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। এখন আপনি যদি পুরো বাংলাদেশের মানুষকে একত্রিত করেন, তাহলে আপনি সবাইকে একটু জিজ্ঞেস করে দেখুন যে আত্মজীবনী সেই সকল মানুষের মধ্যে যে বুকের আগুন কতটুকু জ্বালাতে পেরেছিল, নাকি শুধু ওই 18 মিনিটের স্পিচ যেখানে ছিল ভাব, যেখানে ছিল ভঙ্গি, যেখানে ছিল আগুন। এবং এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে বাচিক শিল্পের সৃজনশীলতা প্রতি মানুষটিকে কিভাবে প্রভাবিত করে এবং সাহিত্যের ক্ষেত্রে এটি কতটা বেশি ভূমিকা রাখে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে তৃতীয় বক্তা ইতিমধ্যে তারা উল্লেখ করে দিলেন যে ছাপাখানা মূলত তৈরি হয়েছিল সংরক্ষণ করার জন্য। এখন বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি এই কথাটি বললাম, আমি নিজের বাচিক শিল্প থেকে কথাটি বলার মাধ্যমে পরবর্তীতে আমার কথা শুনে কেউ যদি তা লিখে রাখে, তাহলে ওই লিখার মধ্যে তো কোনো সৃজনশীলতা নেই, অর্থাৎ সংরক্ষণ এমন কোনো সৃজনশীলতা নেই। অপরদিকে আমরা যদি পুরো ইতিহাস পরীক্ষা করি, আমরা দেখতে পারি কাব্য থেকে শুরু করে, অর্থাৎ বাচিক শিল্প থেকে শুরু করে এই শিল্পগুলো চর্চিত হয়েছিল, অর্থাৎ যেখানে ছাপাখানা আবিষ্কার করা হয়েছিল সংরক্ষণের জন্য, সৃজনশীলতা নেই, সেখানে বেশি বা কম সৃজনশীলতা আসে কোথায় থেকে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে তারা অনেক সুন্দর করে বক্তব্য উপস্থাপন করলেন, কিন্তু আজকে আমাদের বিতর্কের মূল বিষয় কি? আজকে আমাদের বিতর্কের মূল বিষয় হচ্ছে বাচিক শিল্পের সৃজনশীলতা বেশি না কম সেটি, এবং সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি না কম সেটি। তারা আজকে প্রমাণ করে গেলেন যে গদ্যের যে সৃজনশীলতা সেটি রয়েছে, আমরা তো এটি একবারও অস্বীকার করিনি, গদ্যের সৃজনশীলতা অবশ্যই রয়েছে, কিন্তু বাচিক শিল্পের সৃজনশীলতা থেকে এটি কম। এই জন্যই বারবার আমরা প্রতি ক্ষেত্রে এটি দেখে দিচ্ছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, শুধু এটিই নয়, শাহ মোহাম্মদ স্থগিরের যে কাব্য ইউসুফ জুলেখা সকলের কাছে পরিচিত, তার মূল কাহিনী কি? এর মূল কাহিনী হলো শাহ মোহাম্মদ স্থগির এই কবিতাটি মানুষের সামনে যেভাবে উপস্থাপন করেছিলেন, তাতে তা একটি মৌলিক কাব্যের রূপান্তর হয়। এখন বিজ্ঞ বিচারক মণ্ডলী, তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? সেই সময়ে কিন্তু উপস্থাপনাকে প্রধান প্রাধান্য দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনার অন্তমধ্যযুগের যে উঁচুমানের সাহিত্য, তা কিন্তু ভারতচন্দ্রের হাতে লিখিত হয়েছিল, এবং ভারতচন্দ্র তার যে অনুপম সাহিত্য ছিল, তার মূল কারণ হচ্ছে ছন্দের প্রয়োগ, এবং একটি ব্যক্তি ছন্দের প্রয়োগ করেছিল যাতে তার কাব্যিক রূপে মানুষের মুখের মধ্যে প্রভাবিত হয়। এটি কিন্তু বাচিক শিল্প। পরবর্তীতে লোকগাথা প্রণয়ন করা হয়েছিল, মূলত লিখিত আকারে ছিল না, অর্থাৎ সেটিও কিন্তু বাচিক শিল্প। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে শিল্প নিয়ে যখন আমরা কথা বলবো, 3টি জিনিস কাজ করে, ভাষা, ভঙ্গি এবং হচ্ছে আমার ভাবনা। আপনার সাহিত্য শিল্পের ক্ষেত্রেও ভাষা এবং ভঙ্গি প্রয়োজন, বাচিক শিল্পের ক্ষেত্রে ভাষা ভঙ্গি প্রয়োজন। কিন্তু একজন ব্যক্তি যখন সে খুব কম সময় পাচ্ছে, তার হচ্ছে এই যে বাচিক শিল্পরা, তখন কিন্তু এখানে তার অল্প সময়ে বেশি সৃজনশীল হতে হয়। এখন বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবচেয়ে ভালো কোনো সৃজনশীলকে আমরা যদি ভালো কোনো সাহিত্যকে যদি দেখি, তাহলে কি দেখতে পারবো? একজন বাচিক শিল্পী তার কথার জাদু দিয়ে সেটি যখন উপস্থাপন করে, তখন কিন্তু মানুষের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে। যেমন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আমরা যদি রিডিং পড়ি, তাহলে একরকম অনুভূত হবে, কিন্তু যখন মানুষ এটি কোনো আপনার শিল্পী এটি নিজের সুরের সাহায্যে প্রকাশ করবে, তখন আজও যেন তার মধ্যে সে বিদ্রোহী আগুন জ্বলে ওঠে। এভাবেই বাচিক শিল্প কাজ করে, যার জন্য বারবার আমরা বাচিক শিল্পকে প্রাধান্য দিচ্ছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।
বিতর্ক চলছে এবং উভয় পক্ষের যুক্তির উপস্থাপনা শেষ। এবারে পরস্পরের যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই আমি পক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য ডেকে নিচ্ছি আবরার সাবিদ আহমদকে। সময় পাবেন 3 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, যুক্তি খণ্ডন পর্বে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই মঞ্চে আমরা প্রত্যাশা করেছিলাম বিপক্ষ দল ভুল পথে না হেঁটে তারা আজকে শুদ্ধতার চর্চা করবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা আজ সাহিত্য শিল্পের মতো একটি ব্যাপক, সমৃদ্ধ এবং স্বাধীন শিল্পের সাথে একটি বাচিক শিল্পের মতো একটি ক্ষুদ্র শিল্পের তারা তুলনা করে গেলেন। ফলে তারা না পেরেছেন নিজেদের যুক্তির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে, না পেরেছেন আমাদের যুক্তিগুলোকে ভুল প্রমাণ করতে, যার ফলে আজকের এই বিতর্কের মঞ্চে বিপক্ষ দলের বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। তদুপরি বিপক্ষ দলের উত্থাপিত কিছু দুর্বল যুক্তিগুলোর খণ্ডন করছে। আজকে তৃতীয় বক্তা বলে গেলেন লিখে সংরক্ষণ করা নাকি আজকে সৃজনশীলতার আওতাভুক্ত নয়, কিন্তু তিনি এটা বলে যাননি বাচিক শিল্পকে লিপিবদ্ধ ছাড়া আমরা কিভাবে সংরক্ষণ করব। তাহলে আজকে কি এইসব, আজকে যদি আমরা লিপিবদ্ধই না করতাম, তাহলে আপনার এসব ইলিয়াড, ওডিসি এবং চর্যাপদ আজকে কিভাবে পেতেন এই শিল্পগুলো, তার কোনো উত্তর আজকে তারা দিয়ে যাননি। আজকে তারা পুরো বিতর্কে বাচিক শিল্প হিসেবে শুধুমাত্র কবিতা এবং কাব্যের উদাহরণ দিয়ে গেলেন। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের সাহিত্য শিল্পের মধ্যে গদ্য, উপন্যাস, কবিতা, নাটক এত এত সৃজনশীলতার বিপরীতে তারা কিভাবে শুধুমাত্র একটি কাব্যকে দেখিয়ে তারা বাচিক শিল্পের সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন, তা আমার বোধগম্য নয়। সুতরাং আজকের এই বিতর্কের মঞ্চে তাদের যুক্তির আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আজকে আপনারা বললেন বিতর্ক নাকি তাৎক্ষণিক, তাহলে আজকে যদি বিতর্ক তাৎক্ষণিক বাচিক শিল্প হয়, আপনাদের কাছে এত স্ক্রিপ্ট কেন আজকে আপনাদের কাছে? সুতরাং সাহিত্য সম্পৃক্ততার বাইরে বিতর্কের মঞ্চে কিছুই বলার সুযোগ নেই। আজকের এই বিতর্ক অত্যন্ত প্রাণবন্ত এবং উপভোগ্য তখনই হবে যখন বিতর্কের শুরু হবে সাহিত্য শিল্পের কোনো কবিতা আবৃত্তির মাধ্যমে, নয়তোবা মূল বক্তব্যের কোনো একটি জায়গায় আমার গদ্য শিল্প থেকে কোনো একটি দুটি লাইন ধার করে। সুতরাং বাচিক শিল্প কখনোই এককভাবে সৃজনশীল নয়, বরং এর বিকাশের জন্য অবশ্যই সাহিত্যের সৃজনশীলতা প্রয়োজন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে তাদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, কুরআন সংকলনে সাহিত্যের যখন সাহায্য নেওয়া হলো তখন কোথায় ছিল তাদের তথাকথিত বাচিক শিল্পের সৃজনশীলতা? তার কোনো সুস্পষ্ট উত্তর কিন্তু তারা আজকে দিয়ে যাননি। প্রশ্ন ছিল বাচিক শিল্পের মতো পরাধীন শিল্প, যেটি মূলত সাহিত্যের একটি রূপ, বাচিক শিল্প সাহিত্যের একটি রূপ মাত্র, আর কিছুই নয়, সেরকম শিল্প কিভাবে সাহিত্য ছাড়া নিজের সৃজনশীলতা চর্চা করবে, তারও কোনো সুস্পষ্ট উত্তর আমরা পাইনি। সুতরাং সাহিত্যেরই একটি রূপ বাচিক শিল্প, যার সৃজনশীলতা কখনোই সাহিত্যের চেয়ে বেশি হতে পারে না। এই ধ্রুব সত্য বিপক্ষ দলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এবারে বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য ডেকে নিচ্ছি সাদিয়া আক্তার শিফাকে। সময় পাবেন 3 মিনিট। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাকে যুক্তি খণ্ডনে উপস্থাপনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে তাদের প্রথম বক্তা মূলত কি বলেছিলেন? তিনি কাবা ঘরের কথা উল্লেখ করে গেলেন। এখন বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, তখন কোরআন কিন্তু সকলে মুখস্থ করে রাখতো এবং তাদের মেধা এবং তাদের সৃজনশীল এত বেশি ছিল দেখেই কিন্তু তারা সম্ভব হয়েছে। এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, একটি উল্লেখযোগ্য ব্যাখ্যা আছে যে আপনার বিশ্বে একটা অনুষ্ঠান করা হয়েছিল যেখানে প্রত্যেকটি ধর্ম থেকে তাদের যে বক্তব্য সেটি শোনার জন্য সময় দেওয়া হয়েছিল 5 মিনিট, কিন্তু এটি উল্লেখ আছে যে আমাদের যে কোরআন, সেই কোরআনটি পাঠ করার ক্ষেত্রে যে 5 মিনিট পার হয়ে গিয়েছিল, তাও কিন্তু যারা বিচারক ছিল তারা তাকে থামাননি। পরবর্তীতে তাদেরকে প্রশ্ন করা হলো, আপনি কেন তাকে থামাননি? তার মূল কারণ ছিল, তিনি বললেন যে এতটাই শুনতে ভালো লাগছিল, তিনি তার সৃজনশীলতা এবং তার বাচিক শিল্প দিয়ে এত ভালোভাবে উপস্থাপন করেছিলেন যে আমরা তার মধ্যে ডুবে গিয়েছিলাম। বিজ্ঞ বিচারক মণ্ডলী, সেই বিচারকটি যদি নিজে কোরআন পড়তেন তাহলে কি সেটি উপস্থাপিত হতো? অবশ্যই না। এবং যখন সেই মানুষটি উপস্থাপন করলেন নিজের ভঙ্গিতে, নিজের সুর দিয়ে, নিজের সৃজনশীলতাকে খাটিয়ে, তখনই কিন্তু এর যে সৃজনশীলতা সেটি কিন্তু অধিক বৃদ্ধি পায়। এবং আজকে এটি নিয়ে আমাদের বিতর্ক, আমরা দুই পক্ষই কিন্তু মানছি যে সৃজনশীলতা আছে, কিন্তু তাদের বিতর্ক ছিল যে সাহিত্যের সৃজনশীলতা আছে, কিন্তু কিভাবে তা বাচিক শিল্পের থেকে বেশি তা কিন্তু তারা একবারও প্রমাণ করে দিয়ে যেতে পারেনি। বর্তমানে মানুষ বই পড়া কম দিয়ে তারা কি করছে? বাচিক শিল্প, অডিও বুক পড়ছে, তারা কি করছে? বিভিন্ন ধরনের বিতর্ক দেখছে, তারা কি করছে? উপস্থাপনা দেখছে, তারা কি করছে? স্ট্যান্ড আপ কমেডি দেখছে। তার কারণ কি? তাদের এই সৃজনশীলতা বেশি, বাচিক শিল্পের সৃজনশীলতা বেশি। এর মূল কারণই এটি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তার আজকে রবীন্দ্রনাথ, তারপর হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করে গেলেন। আপনি কাজী নজরুল ইসলাম এই কবিদের লেখা বা গদ্য এক পাশে রাখুন,
রাখুন এবং তাদের যে নাটক সেটা এক পাশে রাখুন। একটি মানুষ যখন নাটক দেখবে তখন তার নাটকের মধ্যে তার অভিনয় প্রকাশ পায়, যা কিনা শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। আজকে তৃতীয় বক্তা বলে গেলেন যে তিনি হচ্ছে তার কবিতাটি একটি কবিতা তিনি পাঠ করলেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তিনি যখন এখানে দাঁড়িয়ে এই কবিতাটি পাঠ করলেন, তার ভাষা কাজ করেছিল, তার ভঙ্গি কাজ করেছিল, তার আবৃত্তি কাজ করেছিল। এই তিনটি কিন্তু বাচিক শিল্পরই সৃজনশীলতা, অর্থাৎ এই প্রত্যেকটি দিক থেকে বাচিক শিল্প এগিয়ে থাকে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কোরআনের কথা তারা বারবার বলে গিয়েছেন। এখন কোরআন কিন্তু এখনো পর্যন্ত পাঠ করা হয় কিংবা এখনো পর্যন্ত মানুষকে হাফেজ করা হয়। এর মূল কারণ কি? এর মূল কারণই হচ্ছে সকলের মধ্যে শেয়ার করা। আজকে তাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছিল, তারা একটিও উত্তর দিতে পারেননি এবং একবারও দেখাতে পারেননি যে বাচিক শিল্পে সৃজনশীলতার ঘাটতি কোথায় এবং কেন সাহিত্য শিল্পে এগিয়ে থাকে, যা আমরা বারবার দেখে গেছি। তাই বিজ্ঞ বিচারক মণ্ডলী, সর্বশেষে এটাই বলতে চাই যে বাচিক শিল্পের সৃজনশীলতা সাহিত্য শিল্পের থেকে অনেক বেশি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যুক্তির উপস্থাপন এবং যুক্তি খণ্ডন শেষ, এবারে বিচারকের প্রশ্নের পালা। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল থেকে শ্রদ্ধেয় বিচারক জনাব মুসাব্বিরুল ইসলাম উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন। উত্তর প্রদানের জন্য উভয় দল থেকে মনোনীত একজন বিতার্কিক 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, একটি সাহিত্যকর্মকে জনপ্রিয় করবার জন্যে বা এটির প্রচার কিংবা এটির সর্বোচ্চ মাত্রায় বিকাশ লাভ করবার জন্যে বাচিক শিল্প অন্যতম একটি মাধ্যম। বাচিক শিল্পের বাইরে একটি সাহিত্যকর্মকে কিভাবে জনপ্রিয় করে তোলা যায় বা প্রচার করা যায়, সেরকম কয়েকটি বিকল্প পন্থা যদি আপনাদের বলবার সুযোগ থাকে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। প্রশ্নোত্তর পর্বে আমাকে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে প্রশ্নোত্তর পর্বে আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে একটি সাহিত্যকর্ম জনপ্রিয় করার জন্য নাকি বাচিক শিল্প দরকার এবং বাচিক শিল্পের বাইরে কিভাবে আমরা এই সাহিত্যকর্মগুলোকে জনপ্রিয় করতে পারি, অবশ্যই আমরা জনপ্রিয় করতে পারি। কেননা বাচিক শিল্প তো সাহিত্যেরই আরেকটা রূপ। তার মানে কি, সাহিত্য থেকেই বাচিক শিল্পের উৎপত্তি। তার মানে এই সাহিত্যকে আমরা সাহিত্যের মাধ্যমেই আমরা একে প্রচার করতে পারি এবং সেক্ষেত্রে আমরা পোস্টারের মাধ্যমে বা লিফলেট বিতরণের মাধ্যমে আমরা একে প্রচার করতে পারি, জনপ্রিয় করতে পারি। আজকে আমার অমর একুশে বইমেলা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসব্যাপী বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি লাল নীল পোস্টারের আলোকছটা। তো সেই আলোকছটায় আমরা দেখতে পারি যে বিভিন্ন পোস্টারের মাধ্যমে, লাল নীল পোস্টারের মাধ্যমে কিন্তু আজকে আমরা সাহিত্যকর্মগুলোকে আমরা ভালোই জনপ্রিয় করতে পারছি। এবং এছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে আজকে আমরা টিভির হেডলাইনের মাধ্যমে আমরা করতে পারি, খবরের কাগজে আমরা বিজ্ঞাপন প্রদান করতে পারি, বিভিন্ন ম্যাগাজিনে আমরা প্রদান করতে পারি বিজ্ঞাপন। এই সকল বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে কিন্তু আমরা এই সাহিত্যকর্মের প্রচার এবং প্রসার দুটোই কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি। এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে। আমরা আজকে বিভিন্ন জেলায় উপজেলায় আমরা রচনা প্রতিযোগিতার আয়োজন করতে পারছি। রচনা প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন সাহিত্য, অর্থাৎ এই সাহিত্য যে কর্মগুলো আছে, এই সাহিত্য কর্মগুলোকে বিভিন্ন বিষয়বস্তু হিসেবে নির্বাচন করে আমরা যদি রচনা প্রতিযোগিতার আয়োজন করি, আমরা যদি নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করি, তাহলে আমাদের এই তরুণ প্রজন্ম এই সকল সাহিত্যগুলোকে নিয়ে তারা চিন্তা ভাবনা করবে, তারা এই সকল সাহিত্যগুলোকে তারা পড়াশোনা করবে। পড়াশোনা করার মাধ্যমে এই সাহিত্যের যে নির্যাস, তারা সেটিকে নিজের মধ্যে ধারণ করতে পারবে এবং তাতেই আমার এই সাহিত্যকর্মগুলো অবশ্যই প্রচার, জনপ্রিয় এবং এর প্রসারও ঘটবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমার প্রশ্ন আমাদের আজকের বিতর্কের বিপক্ষ দল তথা সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার ঢাকাকে। আপনাদের বক্তব্যে আমরা বাচিক শিল্পের সৃজনশীলতার বক্তব্যগুলো এসছে এবং সেটি কেন শ্রেষ্ঠ হবে, জনপ্রিয় হবে, সেটি নিয়ে আলাপ হয়েছে। আপনারা জাতির পিতার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের কথা উল্লেখ করেছেন এবং আপনারা এটিও স্বীকার করেছেন সাহিত্যের মাঝে, লিখিত সাহিত্যের সঙ্গে একজন বাচিক শিল্পী তিনি বাড়তি কিছু সৃজনশীলতা অ্যাড করেই সাহিত্যটিকে আরও বেশি জনপ্রিয় করে ফুটিয়ে তোলেন বা উপস্থাপন করেন। আমি আপনাদের কাছ থেকে বাচিক শিল্পের কয়েকটি গুণ যেটি আপনারা উল্লেখ করবেন, যেই বৈশিষ্ট্যগুলো আসলে কোনো একটা লিখিত সাহিত্যের সঙ্গে অ্যাড করে বা সংযুক্ত করেই একটি সাহিত্যকর্মকে অনেক বেশি জনপ্রিয় করে তোলা যায়। বাচিক শিল্পের এরকম কয়েকটি গুণ আমাকে আপনারা বলবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এই যে বাচিক শিল্প, সেই বাচিক শিল্পের মধ্যে আমরা কি কি মূলত গুণে গুণান্বিত হই যা কিনা আমাদের এই মূল যে সাহিত্য সেটিকে বিকশিত করে। একজন বাচিক শিল্পী সে কী করে, প্রথমত সে নিজে একটি প্রস্তুতি গ্রহণ করে, তখন সে বিভিন্ন ধরনের ভাবনা, তার হচ্ছে দর্শক বা সে যেই জায়গায় উপস্থাপন করবে সেই দর্শককে কিভাবে
তার ভাবনার মাধ্যমে মাতিয়ে তোলা যায় সে কিন্তু সেটি ভাবে, এটি সবসময় তার মধ্যে উল্লেখ থাকে। অপরদিকে যে কবিটি সে লিখছে বা যে কোনো লেখক সেটি লিখছে, সে কিন্তু নিজের প্রকাশগুলো করছে, অন্য এটি পড়ে কি অনুভূতি করবে তার কিন্তু অতটা গুরুত্ব দেয় না। এই ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। পরবর্তীতে সে ওই জিনিসটা নিয়ে উপরে উঠলো, উপস্থাপনা করলো, উপস্থাপনা করার পরবর্তীতে দেখে যে তার মধ্যে যদি কোনো একটি অলংকার বা কোনো একটি নির্দিষ্ট কিছু পরিবর্তন করতে হয়, সে কি করে তাৎক্ষণিকভাবে এটি করতে হয়। অর্থাৎ আপনার একজন লেখক, সে কিন্তু অনেক দিন ধরে লিখে, সে ভাবে যে কিভাবে লিখবো, কি গল্প বানাবো, কিভাবে মানুষের মধ্যে কি আসলে সমস্যা বা এই সমাজকে নিয়ে আমি কি লিখতে পারি। কিন্তু একজন শিল্পী, একজন বাচিক শিল্পী, সে যখন ওঠে তার মধ্যে বিন্দুমাত্র সময় থাকে না এই ভাববার, অর্থাৎ তাকে কিন্তু খুব দ্রুত ভাবারিয়া হয়। এবং একজন মানুষ যখন খুব দ্রুত ভেবে সেটি উপস্থাপন করতে পারে, তার কিন্তু জ্ঞান আমরা অনেক দেখতে পারি। দর্শকের সাথে যোগাযোগ স্ট্যান্ড আপ কমেডিতে যেটি সবচেয়ে বেশি হয়। আমি দাঁড়াইলাম, আমার দর্শকগুলো আমার একটি হচ্ছে হাস্যকর কথার মাধ্যমে তারা কি অনুপ্রাণিত হলো, তারা কি খুশি হলো নাকি, এই কাজগুলো কিন্তু বাচিক শিল্পে হয়। এবং পরবর্তীতে গল্পের সুন্দরভাবে প্রকাশ, এই যে নাটকগুলো, তার বাস্তবিক রূপ কি, একটি লেখক আসলে কি বোঝাতে চাচ্ছেন, তা কিন্তু প্রত্যেকটি পাঠকের উপর নির্ভরশীল হলেও যখন আমরা এই নাটকটি পরিচালনা করি বিভিন্ন ধরনের নিজের হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে, তখন কিন্তু তা সহজে বোধগম্য হয়। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বাচিক শিল্প এগিয়ে থাকে এবং সাহিত্য শিল্পের থেকে বেশি সৃজনশীলতা লাভ করে। তাই আজকে আমরা বলছি বাচিক শিল্পের সৃজনশীলতাই বেশি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি, বিষয়বস্তুতে কেন্দ্র করে আজকে দুটি দল বিতর্ক করেছেন এবং বিচারকের প্রশ্ন উত্তর পালার মাধ্যমে কিন্তু সব ধরনের যুক্তিতর্কের অবসান হলো। আমরা আর কিছুক্ষণের মধ্যে আজকের এই প্রতিযোগিতার ফলাফল জানতে পারবো। তবে ফলাফল জানবার আগে আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি নিয়ে এবং বিতর্কের বিষয়টিকে নিয়ে সার্বিকভাবে মূল্যায়ন করবার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় বিচারক ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীরকে। জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা 2023-এর আজকের তৃতীয় স্থান নির্ধারণী বিতর্কের বিষয় ছিল বাচিক শিল্পের চেয়ে সাহিত্য শিল্পের সৃজনশীলতা বেশি। বিতর্ক প্রতিযোগিতায় এই বিষয়টি নিয়ে আমরা যখন দেখলাম, এটি নিয়ে এত চমৎকার একটি তথ্যবহুল বিতর্ক পাবো, এটা আমার ব্যক্তিগতভাবে আমার ধারণা ছিল না। যে এটা যেহেতু স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতায় এই বিষয়ের উপরে এত চমৎকার, সত্যি আমি ব্যক্তিগতভাবে অভিভূত এবং আমার মনে হয় প্রত্যেকেই খুবই খুশি হয়েছি আমরা, যে মনে হচ্ছে আমরা একটা ফাইনাল প্রতিযোগিতায় আছি। তারপরেও কিন্তু ফাইনালের চেয়ে কোনো অংশে কম নয়, কারণ আজকে এই প্রতিযোগিতায় 64টি দলের ভিতরে মাত্র 4টি যে দল, সেই 4টি দলের এই দুটি দল অন্যতম। আজকের বিতর্কের বিষয়ে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই, বরং একে অপরের উপর নির্ভরশীল। সত্যিকারভাবে বাচিকভাবে যদি ভালো কাজ করতে না পারে, তবে সাহিত্য শিল্পও দুর্বল হয়ে পড়ে এবং সাহিত্য শিল্প ছাড়া বাচিক শিল্পের আসলে কোনো প্রয়োজনীয়তাই থাকে না, এটা তারা বলার চেষ্টা করেছে। এমনকি শুধুমাত্র সাহিত্য শিল্পের যে সৃজনশীলতা ধরে রাখার জন্যই কিন্তু ছাপাখানা তৈরি হয়েছে। যে যুক্তিটা এরা দিয়েছিল যে ছাপাখানা তৈরি হলো সাহিত্যকে ধরে রাখার জন্য, তারা আবার যুক্তি খণ্ডন করারও চেষ্টা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন বাচিক শিল্পের চেয়ে তার আসলে লেখনীর কারণে। বিপক্ষ দল তারাও কিন্তু খুব চমৎকারভাবে এটা বলার চেষ্টা করেছে যে বাচিক শিল্পের সৃজনশীলতাই আসলে বেশি, এবং তারা বলছে যে বাচনকে যদি আমরা গুরুত্ব দেয়া হয়, তবে লেখনীকে গুরুত্ব দেয়া মানে তুলনামূলকভাবে কম চলে আসে। এবং তারা তিনটার কথা বলেছে: ভাবনা, ভাষা এবং প্রকাশভঙ্গি। এবং সাহিত্য শিল্পের প্রকাশে সময় পাওয়া যায়, এই কথাটা তারা বলেছে, কিন্তু বাচিক শিল্পে সময় পাওয়া যায় কম। তবে আজকে আমি সত্যি খুশি হয়েছি, খুব চমৎকার একটি বিতর্ক আমরা উপভোগ করলাম, এবং যেই দলই আজকে প্রতিযোগিতায় বিজয়ী হোক না কেন, এই বিষয়টিকে যেন সাধারণীকরণ করা না হয়। আমি সর্বশেষ বিটিভিকে ধন্যবাদ জানাই। বিটিভি যে জনপ্রিয় অনুষ্ঠান, এই কয়েক দশকব্যাপী এই জনপ্রিয়তা ধরে রাখার যে কয়েকটি অনুষ্ঠানের ভিতর বিতর্ক প্রতিযোগিতা একটি, তাদের সেই ধারাবাহিকতাটা যে ধরে রেখেছে এবং চমৎকার একটি আয়োজন করেছে, আমি এই জন্য বিটিভিকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এবারে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, অর্থাৎ ফলাফল জানবার পালা।
আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ ইতিমধ্যে তাদের রায় স্ব ব্যালটের মাধ্যমে প্রদান করেছেন। সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকে বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও একই পথ অবলম্বন করা হবে। আমি ব্যালটগুলো সংগ্রহ করে নিচ্ছি। প্রিয় দর্শক, চমৎকার একটি বিতর্ক প্রতিযোগিতা আমরা সবাই উপভোগ করলাম এবং ফলাফল ইতিমধ্যে আমার হাতে রয়েছে। সবুজ ব্যালটের মাধ্যমে জানতে পারবো আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল কোন প্রতিষ্ঠান এবং লাল ব্যালটের মাধ্যমে জানা যাবে শ্রেষ্ঠ বিতার্কিক বা সেরা বিতার্কিক কে হতে যাচ্ছে। আমি এক এক করে আগে সবুজ ব্যালটগুলো খুলে নিচ্ছি। প্রথম ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন বা বিজয়ী দল হিসেবে মনোনীত হয়েছেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। একটি মাত্র ব্যালট আমরা দেখেছি। আমি বলেছি সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে প্রতিষ্ঠানের পক্ষে থাকবে সে প্রতিষ্ঠান হবে আজকে বিজয়ী দল। আরও 4টি ব্যালট আছে, আমি এক এক করে দেখে নিচ্ছি। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার, ঢাকা। আমার তৃতীয় ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলের নাম সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার, ঢাকা। 3টি ব্যালট দেখে ফেলেছি আর 2টো ব্যালট বাকি আছে। আমার চতুর্থ ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার, ঢাকা। দর্শক, ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী দলকে। তবে অনুষ্ঠানের নিয়ম রক্ষার্থে আমি পঞ্চম ব্যালটটিও খুলে দেখছি এবং আমার পঞ্চম ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলের নাম আজকের বিষয়ের বিপক্ষে থাকা দল সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার, ঢাকা। 4-1 ব্যালটের ভিত্তিতে আজকে বিজয়ী দল হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার, সেনানিবাস, ঢাকা। অনেক অনেক অভিনন্দন আপনাদের। এবং একই সাথে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে অনেক অনেক অভিনন্দন আপনাদের। দর্শক, এবারে দেখার পালা সেরা বিতার্কিক কে। প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক তানজিলা ইসলাম জেরিন। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আজকের প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক সাদিয়া আক্তার শিফা। তৃতীয় ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক সাদিয়া আক্তার শিফা। দর্শক, 3টি ব্যালট দেখা শেষ, আরও 2টো ব্যালট বাকি আছে। দেখা যাক সেরা বিতার্কিক আমরা খুঁজে পাই কিনা। এমনও হতে পারে 2টো ব্যালটে ভিন্ন ভিন্ন নামও থাকতে পারে। এবং আজকের চতুর্থ ব্যালট অনুযায়ী সেরা বিতার্কিক সাদিয়া আক্তার শিফা। আমরা যদিও ইতিমধ্যে পেয়ে গেছি আজকের এই প্রতিযোগিতার সেরা বিতার্কিক, তারপরেও অনুষ্ঠানের নিয়ম রক্ষার্থে আমি পঞ্চম ব্যালটটিও খুলে দেখছি এবং পঞ্চম ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় সব বিতার্কিকের মধ্য থেকে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছেন সাদিয়া আক্তার শিফা। দর্শক, 4টি ব্যালট পেয়ে আজকের এই প্রতিযোগিতায় সব বিতার্কিকের মধ্য থেকে সেরা বিতার্কিক হয়েছেন সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার, সেনানিবাস, ঢাকা থেকে সাদিয়া আক্তার শিফা। দর্শক, এই ছিল আমাদের আজকের এই বিতর্ক আয়োজন এবং আজকের বিতর্কের মাধ্যমে আমরা পেয়ে গেছি জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দলকে। আজকের এই আয়োজন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।